আজকে আমি বিপিসিসি 106-এর যে দুটো ইউনিট আমাদের বাকি আছে, মানে ব্লক 4 এ, সেই ইউনিটটাকেই আমি আজকে কভার করব মোটামুটি ভাবে। তো এখানে এর আগে আমরা পড়েছি যে ঐতিহাসিক দিক থেকে এবং দার্শনিক দিক থেকে মনোবিজ্ঞানের কি কি মতামত এবং কিভাবে উৎপত্তি হয়েছিল, এবং শুরুর দিক থেকে যেমন অ্যাসোসিয়েশনিজমের কথা বলেছি, তারপরে স্ট্রাকচারালিজম, ফাংশনালিজম, এরকম করতে তারপরে যখন সাইকোডাইনামিক যে দিকটা, মানে যে অ্যাপ্রোচটা আছে সাইকোডাইনামিক অ্যাপ্রোচ, সেটাকেও আমি তুলে ধরেছি। সেখানে সাইকো অ্যানালিসিস এবং নিও ফ্রয়েডিয়ান যে তথ্যগুলো আমি আলোচনা করেছিলাম, এবং তারপরে যে বিহেভিয়ারিয়াল যে এবং হিউম্যানিস্টিক যে অ্যাপ্রোচটা মনোবিজ্ঞানের, সেই পার্সপেক্টিভ বা সেই দিক থেকে কিভাবে এই মনোবিজ্ঞানের উৎপত্তি, সেটা বলতে গেলে আমি বিহেভিয়ারিজম এবং নিও বিহেভিয়ারিজমটা আলোচনা করেছি আমার গত ক্লাসে। কিন্তু আজকে আমি মূলত এই জেস্টাল্ট যে সাইকোলজি এবং যে হিউম্যানিস্টিক এবং যে এক্সিস্টেন্সিয়াল যে সাইকোলজি, এইটা মূলত কি দিক থেকে বা কোন অ্যাঙ্গেল থেকে মনোবিজ্ঞানের কি কি মতামত, মনোবিজ্ঞানীদের কি কি মতামত, সেগুলো আমি আজকে তুলে ধরবো। তাহলে একেবারে শুরুর দিক থেকে বলতে গেলে জেস্টাল্ট যে বেসিক যে জেস্টাল্ট কিছু প্রিন্সিপাল যেগুলো এই মতের একেবারে মূল হিসেবে ধরা হয়, এবং জেস্টাল সাইকোলজি যে কর্ণধার হিসেবে আমরা মোটামুটি ম্যাক্স রেথমার, উলফগ্যাং কোহলার আর কার্ট কোফকা, এই তিনজনের কথাই আমরা মূলত বলে থাকি। এবং যদি দেখি যে 1912 থেকে তাদের যে কিছু পাবলিশ করা হয়েছিল, কিছু এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছু বই পাবলিশ হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু এই জেস্টাল সাইকোলজির উৎপত্তি বা জেস্টাল যে তথ্যগুলো, যেগুলো আমরা মনোবিজ্ঞানের বিভিন্ন কাজে দেখতে পাই, যেমন শিক্ষার দিক থেকে, যেমন মেমোরির দিক থেকে, যেমন থিঙ্কিং বা অনুভূতির দিক থেকে ইত্যাদি। তাহলে সেগুলো আমরা খুব ডিটেলে দেখব যে এই যে জেস্টাল শব্দটার অর্থ হচ্ছে একটা, এটা ইংলিশ ট্রান্সলেশন হিসেবে ধরা হয়, এবং সেই শব্দটার মানে হচ্ছে ফর্ম বা শেপ, অর্থাৎ একটা যার কাঠামো রয়েছে, কনফিগারেশন, যার একটা স্ট্রাকচার রয়েছে, এবং সেই স্ট্রাকচারটা বা প্যাটার্নটা নাম হচ্ছে কিন্তু জেস্টাল্ট। এবং জেস্টাল্ট সাইকোলজি কিন্তু এটি একটি মোটামুটি ক্ষেত্রে আমরা দেখতে পারি, যেরকম উনস আমেরিকান বিহেভিয়ারিজম আমরা দেখেছি ঠিক আগের যে ইউনিটে, সেরকম জেস্টাল্ট যে কিছু তাদের নিজস্ব কিছু হোল অ্যান্ড পার্ট থিওরি, তারা বলেছেন যে এই টুগেদার প্রত্যেকটা জিনিসকে একত্রে, ছোট ছোট কিছু জিনিসকে একত্রে নিলে তখন সেটাকে আমরা হোল বা পুরোপুরি সেটার একটা কাঠামো বা স্ট্রাকচার আমরা বলে থাকি। এটাই মোটামুটি জেস্টাল্টের মূল তথ্য হিসেবে বলা যেতে পারে। এরপর আসছে কিছু অ্যান্টিসিডেন্ট ফোর্সেস, যেগুলো আমাদের খুব দরকার জেস্টাল্ট সাইকোলজি বোঝার জন্য, এবং তার মধ্যে আমরা কিছু বিখ্যাত নাম অবশ্যই আমাদের, আর বিখ্যাত যে জেস্টাল্ট স্কুল, সেখানে একেবারে প্রথম দিক থেকে কি কি রয়েছে বা কি এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের এই জেস্টাল্টের মূল তথ্যকে বুঝিয়েছেন খুব সুন্দরভাবে। তারপর পরবর্তীকালে আসেন উইলেম উন্ড আর জে এস মিল, তাদের যে তাদের কনসেপ্ট বা তাদের যে মতানৈক্য ছিল, যে মানসিক যে মেন্টাল কেমিস্ট্রি হিসেবে তারা এই প্রথম এই জেস্টারকে একেবারে শুরুর দিক থেকে একটা কম্বিনেশনের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন, এবং সেটাকে অনেক সময় আবার এলিমেন্টস অফ কনসাসনেসও বলা হয়। তারপর আমি ইমানুয়েল কান্টের কথা বললাম, উইলেম উন্ড বা জে এস মিলের কথা বললাম, তারপর আছে ফ্রান্স ব্রেন্টানো অ্যান্ড কার্ল স্টাম্প, তাদের কথাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এই তারা দুজনেই, ব্রেন্টানো এবং স্টাম্প, তারা দুজনেই কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞানের
যে এই এক্সপেরিমেন্ট এবং তার একটা কন্ট্রোল যে গ্রুপ, সেই কন্ট্রোল গ্রুপকে তার বিভিন্ন ভেরিয়েবল দিয়ে যখন আমরা দেখে থাকি এবং সেটাকে তারা আখ্যা দিয়েছেন যে ফেনোমেনোলজি। তো জেস্টাল সাইকোলজি পড়তে গেলেই ফেনোমেনোলজির কথা আমরা বারে বারে দেখব, এবং এই ফেনোমেনোলজিটা কিন্তু এই ফ্রান্স ব্রেন্টানো এবং কার্ল স্টাম্পের সময় থেকেই মোটামুটি আমাদের কাছে এসেছে, এবং এটি একটি জার্মানি শব্দের থেকে আমরা পেয়েছি, কেননা এই ফেনোমেনোলজি আর জেস্টাল সাইকোলজি কিন্তু মনোবিজ্ঞানের সর্বক্ষেত্রেই আমরা দেখতে পাবো কি কি ভাবে কোন কোন জায়গায় এর কাজে লেগেছে। এরপর বলবো আর্নস্ট ম্যাচের কথা। সেখানে তিনি যে দুটো ধরনের সেন্সেশনের কথা বলেছেন, এক হচ্ছে স্পেস ফর্ম যেটা জায়গা বোঝাচ্ছে, এবং আরেকটা হচ্ছে টাইম ফর্ম বা সময় বোঝাচ্ছে। এই দুটো যে কনফিগারাল যে সেন্সেশনের কথা তিনি বলেছেন, সেখানেও কিন্তু আবার কিছু এম্পিরিসিজমের কিছু মতামতকে তিনি গ্রাহ্য করেননি, এবং জেস্টাল সাইকোলজির যে মত সেগুলোকে কিন্তু তিনি অবলম্বন করে এগিয়েছেন। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা জেস্টাল্টের মতবাদ কিভাবে তাদের দিকগুলোকে এরা গুরুত্ব দিয়েছেন। এবং তার পরবর্তীকালে আসছে ল্যাবরেটরি ওয়ার্ক, ল্যাবরেটরির উপরে কিছু কাজ, যেখানে কিছু এক্সপেরিমেন্টের মাধ্যমে গটিনজেন ইউনিভার্সিটিতে বিখ্যাত মুলার্সের কিছু কাজ হয়, যেটা কিন্তু অবশ্যই জেস্টাল ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচ দিয়ে সেটা খুবই এখনো পর্যন্ত সেটা খুবই নামকরা, এবং সেখানে আমরা তিনজন নামের উল্লেখ বারে বারে একেবারে শুরু থেকেই বললাম, যেটা হচ্ছে ব্রেথমিয়ার, কোফকা এন্ড আরকোহলার। এই তিনজনের নাম কিন্তু আমরা বারে বারে দেখব। এবং জ্যান্স তিনি হচ্ছেন ভিজুয়াল পারসেপশনের জন্য একটি বিখ্যাত এক্সপেরিমেন্টের কর্ণধার, কার্টস তিনি হচ্ছেন পারসেপশন অফ কালারের কর্ণধার, এবং রুবিনস তিনি হচ্ছেন যে ফিগার গ্রাউন্ড, যেটা বললাম যে একেবারে হোল পার্ট থিওরির যে পারসেপশনের ফিগার গ্রাউন্ড, সেটার কিন্তু তাদের বিভিন্ন কাজ এই জেস্টাল সাইকোলজির উপরে তৈরি হয়েছে। এবার বলবো যে কিছু নির্দিষ্ট প্রিন্সিপাল আছে এই জেস্টাল সাইকোলজি। সেই প্রিন্সিপাল গুলো তার নির্দিষ্ট কিছু ল বা তথ্যের উপর চলে, এবং ম্যাক্স ফেথমার কিন্তু এই এক্সপেরিমেন্টের মাধ্যমে 1910 সালে যে 5 ফেনোমেননের কথা আমাদের বলেছেন, যেটা কিন্তু জেস্টাল সাইকোলজির মূল তথ্য। এই 5 ফেনোমেনন হচ্ছে একটি এমন একটা মুভমেন্টের কথা এখানে বলা হচ্ছে, যেটা কিনা তার দুটো আলাদা আলাদা দিক আছে, বা তার দুটো আলাদা আলাদা আলো আমরা দেখতে পাচ্ছি। যেমন তার এক হচ্ছে যে তার একটা রেটিনার যে ফ্ল্যাশ হচ্ছে, আমাদের চোখের যে রেটিনা, সে যখন রেটিনা যখন কোনো কিছু অবজেক্টকে দেখছে, রেটিনাল ফ্ল্যাশ যেটা আমাদের চোখের মধ্যে হচ্ছে, এবং যে একটা ইন্টারভেল হচ্ছে একটা মুভমেন্টের, একটা দুটো জায়গাকার জিনিস যখন একই সঙ্গে বা একটু সময়ের তফাতে ফ্ল্যাশ হচ্ছে এবং আমাদের চোখে সেটার ইমেজটা পড়ছে, তখন কোনটা আগে এবং কোনটা পরে সেটা বোঝানোর জন্যও কিন্তু আমরা জেস্টাল সাইকোলজির বিভিন্ন তথ্যের উপর ভরসা বা নির্ভর করে থাকি। এরপর আমরা কিছু প্রিন্সিপালস অফ এই যে পারসেপচুয়াল অর্গানাইজেশন সেটা দেখব। সেখানে দেখতে গেলে ব্রেথমেয়ারের 1923 এবং 1938 এর কথা বলবো, যেখানে বিখ্যাত জেস্টাল প্রিন্সিপালের নাম আমরা দেখতে পারি কিসের উপর। এক হচ্ছে ইন্টেলেকচুয়াল বা বুদ্ধির দিক থেকে যে কোনো ডাইমেনশন বা ডোমেন্স, আরেকটা হচ্ছে সেন্সরি দিক থেকে সেন্সরি ডোমেন্স। তাহলে এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন না, আমরা পরবর্তীকালে দেখব কিছু বিখ্যাত প্রিন্সিপালের ওপর এগুলো বেস করে বলা হয়েছিল। সেই প্রিন্সিপাল গুলো প্রথমত হচ্ছে প্রিন্সিপাল অফ সিমিলারিটি, যেখানে একই রকম জিনিস যদি একরকম কালার হয়, একরকম ওরিয়েন্টেশন হয়, বা দেখতে একরকম, বা সাইজ যদি সমান সমান হয়ে থাকে,
তাহলে কিন্তু আমরা একটা গ্রুপ হিসেবে সেটাকে পারসিভ করে থাকি। তাহলে এইটা হচ্ছে তার প্রিন্সিপালস অফ সিমিলারিটি। ঠিক সেরকম ভাবে প্রিন্সিপাল অফ প্রক্সিমিটি যদি বলা হয়, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পারসেপশনের যে ল গুলোর মধ্যে। কেন না, প্রক্সিমিটিতে কিভাবে যে তার একভাবে আমরা পারসিভ করে থাকি, যেমন যদি দুটো লাইন টানা থাকে সমানভাবে এবং সেটা যদি দুটো লাইন একে অপরকে স্পর্শ কখনোই না করে, প্যারালাল যে লাইন, সেই লাইনে কিন্তু আমরা দেখব যে আমরা কিন্তু এখানে একটা প্রক্সিমিটির কথা বা জিনিস ইউনিফাইড গ্রুপে দেখতে পাই, এবং সেই দুটোর কিন্তু একটা বিভিন্ন জায়গা রয়েছে এবং সেই জায়গাটা কখনোই একে অপরকে স্পর্শ করছে না। সেক্ষেত্রে এই ভার্টিক্যাল লাইনগুলোকে কিন্তু প্রিন্সিপাল অফ প্রক্সিমিটি দিয়ে আমরা সহজেই বুঝতে পারি। তাহলে এটাও একটা পারসেপশনের একটি ল। তৃতীয়ত হচ্ছে প্রিন্সিপালস অফ ক্লোজার। এই প্রিন্সিপালস অফ ক্লোজারে দেখব যে যদি আমরা একটি গোলাকার একটি লাইন আমরা গোল করে আঁকি এবং সেই গোলের বিভিন্ন জায়গা যদি আবছা বা অস্পষ্ট থাকে, তাহলে আমরা কিন্তু চোখ দিয়ে দেখে বুঝতে পারি যেহেতু সেটা গোলাকার যে আউটলাইন দিয়ে করা হয়েছে, আমরা বাকিটা নিজেরা ফিল আপ করে নিই এবং বুঝে নিই যে এই ছবিটি একটি গোলাকার জিনিসের। তাহলে এটাও হচ্ছে কিন্তু প্রিন্সিপালস অফ ক্লোজার, যেটা আমরা পারসেপশনের একটা বিখ্যাত প্রিন্সিপালকে দিয়ে আমরা বুঝতে পারি। তারপরে চতুর্থ বলতে গেলে আমরা বলতে পারি যে প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি। এই প্রিন্সিপালস অফ কন্টিনিউইটি হচ্ছে এমন একটি প্রিন্সিপাল যেখানে যদি একটি ভার্টিক্যাল এবং ভার্টিক্যাল একটি লাইনের উপরে যদি একটি কার্ভ লাইনকে আমরা ওপর নিচ বা ওয়েভ হিসেবে যদি একে আঁকি, তাহলে আমরা কিন্তু তার কন্টিনিউইটিটা নিজেরাই শেষ করে নিতে পারি। অর্থাৎ তার যে সেই লাইনটা দেখার মধ্যে যে কন্টিনিউয়েশন রয়েছে লাইনে, সেটা কিন্তু আমরা নিজেরাই সেটাকে পূরণ করে নিতে পারি। অর্থাৎ এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি প্রিন্সিপাল, যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপালস অফ কন্টিনিউইটি। এরপর আসছে প্রিন্সিপালস অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড। এই ফিগার আর গ্রাউন্ডের মধ্যে আমরা অবশ্যই বলতে হয় যেখানে এডগার রুবিন 1886 এবং 1951 এই সময়কালীনের মধ্যে তিনি এই ফিগার শব্দটার মানে ফিগার এবং গ্রাউন্ড এই দুটোকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন তার বিভিন্ন এক্সপ্লেনেশনের মাধ্যমে, যেখানে তিনি বলেছেন যে আমরা কোনো ছোট জিনিসকে যদি একটা খুব বড় জিনিসের উপর দেখি, তাহলে সেই বড় জিনিসটাই আমাদের চোখে বেশি গুরুত্ব হয়ে ওঠে, এবং এটাই কিন্তু ফিগার গ্রাউন্ডের মূল তথ্য হিসেবে ধরা যায়, যেটাকে আমরা প্রিন্সিপালস অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড বলে থাকি। এরপর আমাদের আরেকটি যে ল আমরা দেখব, যেটা হচ্ছে ল অফ প্রেগন্যান্স, যেটা কিনা যেখানে বলতে গেলে আমরা ব্রেথমিয়ারের বিখ্যাত এই ল অফ প্রেগন্যান্স এর কথা বলতে হচ্ছে, যে এটি একটি খুব ইম্পর্টেন্ট একটি ল। কেন না, এখানে কিভাবে বলা হচ্ছে, এখানে একটা অবজেক্টকে আমরা ফিজিক্যালি যখন দেখছি, তখন তার একটা নির্দিষ্ট সিমেট্রিক্যাল একটা জায়গা রয়েছে। সেই সিমেট্রিক্যাল জিনিসটাকে কিন্তু আমরা অবশ্যই আমাদের চোখ দিয়ে সেটাকে বাকিটা পূরণ করে নিজেরা বুঝতে পারি যে এই জিনিসটার এইরকম আকৃতি। তাহলে এটাও হচ্ছে ল অফ প্রেগন্যান্স। এরপর আসছে প্রিন্সিপালস অফ কমন রিজিয়ন। এই প্রিন্সিপালস অফ কমন রিজিয়নের মধ্যে একটা উদাহরণস্বরূপ বলতে পারি, কতগুলো যদি ডট আমরা একটা চৌকোর মধ্যে সমান ব্যবধানে সেই ডটগুলোকে রাখি, তাহলে আমরা দুটো এরকম বাক্সতে যদি সেই ডটগুলোকে রাখি, তাহলে অবশ্যই আমরা কমন রিজিয়নে দেখতে পাবো যে একই রকম ডট, তাদের স্পেস একে অপরের থেকে যখন সমান, তখন আমরা সেই সমানভাবে কমন রিজিয়নে সেই জিনিসগুলোকে আলাদা আলাদা করে না দেখে পুরোটা সম্পূর্ণ বক্সগুলোকে এক বা দুই হিসেবে দেখতে পারি বা পারসিভ করতে পারি। তাহলে এখানেও কিন্তু আমরা প্রিন্সিপালস অফ কমন রিজিয়নের কথা দেখলাম। একটি খুব সুন্দর উদাহরণ দিয়ে এটা বোঝানো আছে, যেটি একটি
বলা হলো যে বক্সের ওপরে বিভিন্ন ডটের সাহায্যে দুটো বক্সকে আমরা সহজেই পারসিভ করি। এরপর আসছে প্রিন্সিপালস অফ কমন ফেট। এবার কমন ফেট বলতে গেলে যদি আকাশে আমরা দেখি একইভাবে দুটি চিল বা চারটি চিল, একটি সামনে এবং বাকি তিনটি যদি পিছনে সমানভাবে আকাশে চলতে থাকে, তখন আমরা চিলগুলোকে না দেখে চিলগুলো যে শেপে আকাশে উঠছে আমরা কিন্তু সেই শেপটাকেই কিন্তু মনে রাখি। তাহলে এক্ষেত্রেও কিন্তু প্রিন্সিপালস অফ কমন ফেট রয়েছে। কেন না, চিল যখন উঠছে তার আকৃতি কিন্তু একে অপরের সঙ্গে একেবারে সমান বা সিমিলার। এবং লাস্টে যে আমি প্রিন্সিপালের কথা বললাম যেটা হচ্ছে প্রিন্সিপালস অফ কমন ফেট, তারপরে আসছে যে অবজেক্ট কনস্ট্যান্সি। এবার যে ক্ষেত্রে আমরা একটু স্টেবিলিটি যেটাকে আমরা দেখি, যেমন কোনো একটা অবজেক্টকে আমরা দেখছি, আমরা দাঁড়িয়ে রয়েছি এবং দূর থেকে আমরা কোনো জিনিসকে দেখছি এবং সেটা অনেকক্ষণ যদি একটা জায়গায় স্থিতিশীল থাকে তাহলে অবশ্যই আমরা তার স্টেবিলিটিটা দেখে বুঝতে পারবো যে সে জিনিসটা চলমান কি চলমান নয় ইত্যাদি। তাহলে এক্ষেত্রে অবজেক্ট কনস্ট্যান্সিটাও কিভাবে কাজে লাগছে আমাদের পারসেপশনের ক্ষেত্রে আমরা দেখলাম। এরপর এই জেস্টাল্ট সাইকোলজি কিভাবে থিঙ্কিং, লার্নিং, মেমোরির উপরে বিভিন্ন তথ্য রেখে গেছে সেটাও আমরা খুব ছোট করে দেখে নেব। ব্রেথমিয়ার 1980-তে তার বিখ্যাত যে এক্সপেরিমেন্টের মাধ্যমে, যেখানে আমরা দেখেছি যে ভলকার সাইকোলজি, যেটা আমি আগে ইউনিটে পড়াবার সময় বলেছিলাম, যেখানে প্রোডাক্টিভ থিঙ্কিং এর কথা বলা হয়েছে। একটি বিখ্যাত পাবলিশড বই হচ্ছে প্রোডাক্টিভ থিঙ্কিং, সেটা 1945-এ পাবলিশ হয়েছিল। সেইখানে আমরা জেস্টাল্টের কিছু মতের কথা, সাইকোলজির কিছু লয়ের কথা, কিভাবে থিঙ্কিং এর যে রিপ্রোডাক্টিভ থিঙ্কিং এবং প্রোডাক্টিভ থিঙ্কিং কে কিভাবে আলাদাভাবে জেস্টাল্ট সাইকোলজিস্টরা তুলে ধরেছেন সেটা খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে। তাহলে এই প্রোডাক্টিভ থিঙ্কিংটা হচ্ছে এমন একটা রেজাল্ট বা ফলস্বরূপ যেখানে একটা নতুন কিছু তৈরি করার ইচ্ছা রয়েছে, অর্থাৎ ইনোভেটিভ কিছু আইডিয়া, ব্রেক থ্রু আইডিয়া হতে পারে, একই রকম গতানুগতিক আইডিয়া বাদ দিয়ে একটা নতুন কিছু তৈরি করা, অথবা যেখানে কোনো রিপিটেশনের মাধ্যমে নতুন কিছু প্রচেষ্টা বা কন্ডিশনিং বা কোনো রুটিন, যদি একই রকম রুটিন কাজ করতে গিয়ে হঠাৎ কিছুর একটা নতুন তৈরি করা এবং তার পিছনে কিছু লজিকের কাজ করা, সেটা কিন্তু থিঙ্কিং এর একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমরা জেস্টাল্ট সাইকোলজি থেকে পাই। প্রোডাক্টিভ থিঙ্কিং এর কথা আমি বললাম, যেটা অ্যাটেনশনের মাধ্যমে কোনো স্ট্রাকচার বা কোনো কাঠামোর দিক থেকে আমরা নতুন কিছু সৃষ্টির যখন চেষ্টা করি তখন আমরা এই প্রোডাক্টিভ থিঙ্কিং এর ব্যবহার করে থাকি। এবার এই থিঙ্কিং বোঝাতে গেলে আরেকজনের বিখ্যাত নাম আমাদের বলতে হয়, যেখানে যে কার্ল ফ্রেডরিক গজ, তিনি কিন্তু ফেমাস একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। তিনি কিন্তু এই যে থিঙ্কিং এর যে বিভিন্ন যে এক্সপ্লেনেশন বা এক্সামিনেশন দিয়ে তিনি পরবর্তীকালে এই জেস্টাল্ট সাইকোলজির বিভিন্ন প্রিন্সিপালকে তিনি অ্যাকসেপ্ট করেছিলেন বা নিয়েছিলেন। এবং এর পরে আমরা যদি থিঙ্কিং এর পরে দেখি তাহলে দেখবো শিক্ষার দিক থেকে, অর্থাৎ লার্নিং এর দিক থেকে কিভাবে জেস্টাল্ট সাইকোলজি বিভিন্ন দিক আমরা দেখতে পাই। যেমন সেখানে বলতে গেলে আমরা বিহেভিয়ারিজমের ঠিক একেবারে বিপরীত দিক থেকে আমাদের ধরতে হয়, কেননা বিহেভিয়ারিজম ঠিক এর আগের যে ইউনিটে আমি বলেছিলাম সেখানেও তাদের যে নির্দিষ্ট কিছু প্রিন্সিপাল কিভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সেরকম লার্নিং এর দিক থেকেও কিন্তু বিহেভিয়ারিজমের বিভিন্ন ক্রিটিসিজমের পর এই জেস্টাল্ট সাইকোলজিস্টরা এই 19th সেঞ্চুরির পর থেকে তারা কিন্তু এই এসআর যে সাইকোলজি সেটার অপোজিশন করে। অর্থাৎ ওয়াটসন আমরা জানি কানেকশনিজম কার না থর্নডাইকের, বা তারপর রিফ্লেক্সোলজিক্যাল থিওরি ফোকাস আমরা কার করেছি, প্যাভলভের। তাহলে এই সবের থেকে কিছু আলাদা রিসার্চ তৈরি হলো, যেটা কিন্তু আমরা কোহলার রিসার্চ হিসেবেও চিনি।
এবং সেক্ষেত্রে লার্নিং সম্বন্ধে কিভাবে লার্নিং হয়ে থাকে বা শিক্ষার বিভিন্ন দিকগুলোকে তুলে ধরা হয়েছে এখানে। তারপর কিছু ট্রান্সপোজিশনের কথা বলা হয়েছে, যে ক্ষেত্রে কিভাবে কোনো লার্নিং প্রসিডিওর আমাদের হয়ে থাকে এবং তাতে জেস্টাল্টের কি রকম ভাবে তার উপকার বা আইডিয়া বা প্রবলেম সলভিং এর জন্য কোন কোন জায়গায় বা যে সঠিক যে সলিউশন বা কারেক্ট সলিউশন আমরা কিভাবে খুঁজে পাই, বা হাইপোথিসিসের উপর বেসড করে আমরা যে পসিবল সলিউশন গুলোর উপরে যে আমরা গুরুত্ব দিই সেটা কিভাবে হয়ে থাকে, এবং ইনসাইট যে লার্নিং, হ্যাঁ, অর্থাৎ ইনসাইট মানে হঠাৎ করে আসা যে একটা বুদ্ধি এবং পুরনো কিছু স্মৃতির থেকে একটা নতুন কিছু আবিষ্কার করার যে চেষ্টা বা প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা লার্নিং এর এই জেস্টাল সাইকোলজির কাছ থেকেই কিন্তু আমরা এটা এক্সপেরিমেন্টের বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখে থাকি। তাহলে কোহলারের কিছু ডেমনস্ট্রেশনের কথাও আমরা জানবো, যেমন একটি শিম্পাঞ্জির কথা বা এক্সপেরিমেন্ট আমরা জানি, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেখানে সুলতান সেই শিম্পাঞ্জিটার নাম, সেটি একটি খাঁচাতে রাখা হয় এবং তার কাছে একটি ছোট লাঠি দেওয়া হয়। সেই লাঠিটা কিন্তু সে এবং খাঁচার একটু সামনে ঠিক লাঠিটা যতটা দূরত্ব, ঠিক ততটা দূরত্বে কিন্তু একটি কলার কাঁদি রেখে দেওয়া হয় এবং সেই শিম্পাঞ্জিটা অনেক রকম ভাবে চেষ্টা করেও যখন সেই লাঠিটা দিয়ে সেই কলার কাঁদিটা যখন পায় না, তখন সে হঠাৎ করে তার মনে একটা ইনসাইট, একটা যেটা জেগে ওঠে, যে একটা আইডিয়া বা একটা থিঙ্কিং প্রসিডিওর, যে আমি কলাটা কি করে পেতে পারি। তাহলে এর বিভিন্ন দিক দেখতে দেখতে সে হঠাৎ দেখলো যে সেই লাঠিটা মধ্যে আরেকটা লাঠির অংশ ভিতরে লুকানো ছিল বা ঢোকানো ছিল, এবং সেটাকে সে একভাবে যখন লাগায় সে লাঠিটা লম্বা হয়ে যায় এবং সেই লম্বা লাঠিটা দিয়ে সে তখন সেই কলার কাঁদিটাকে সহজেই টেনে নেয় এবং সে পুরস্কৃত হয়। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাই যে কিভাবে তার ইনসাইটটা সাহায্য করলো তার সেই রিওয়ার্ডটার জন্য, যেখানে রিওয়ার্ড হচ্ছে কলাটা। তাহলে এক্ষেত্রেও আমরা কিন্তু জেস্টাল্টের বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে তার এই ইনসাইট লার্নিং এর কথা আমরা খুব ভালোভাবে তার বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে বুঝতে পারি, এবং পরবর্তীকালে মেমরি অর্থাৎ স্মৃতি শক্তির ক্ষেত্রে কিভাবে এই জেস্টাল সাইকোলজির বিভিন্ন দিক আমাদের কাজে লাগে, সেখানে আমরা দেখতে পাই যে কিভাবে রিকল করতে পারি বা কিভাবে হোয়াট আর দ্য ট্রেসেস অফ রিকল, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি, বা হঠাৎ মনে করার যে বিভিন্ন দিক বা চেষ্টা, হ্যাঁ, বা ব্রেনের বিভিন্ন যে ফাংশন রয়েছে, সেগুলো অর্থাৎ ফরগেটিং কে মুছে ফেলা এবং সেটাকে আবার নতুন করে চিহ্নিত করা হচ্ছে মেমোরির যে দিকগুলো, সেগুলো কিন্তু জেস্টাল সাইকোলজির বিভিন্ন ডাইনামিক প্রসেস। এরপর আমরা কিছু এক্সপেরিমেন্টের কথা জানি, যেখানে উইলফের 1922 তে তার বিখ্যাত মেমোরির উপরে যে এক্সপেরিমেন্ট হয়েছিল, সেখানে পারসেপচুয়াল কিছু অর্গানাইজেশনের তথ্য মূলভাবে দেখা হয়েছে, এবং তারপরে আমরা ডেভেলপমেন্টাল কনসেপ্টেও কিন্তু জেস্টাল্টের বিভিন্ন প্রিন্সিপালের সাহায্য দেখতে পাই। তো এই ডেভেলপমেন্টাল কনসেপ্টস হচ্ছে বেড়ে ওঠার জন্য, শিশুর বৃদ্ধি পাওয়ার জন্য তার মনের দিক থেকে শারীরিক এবং তার মানসিক যে বৃদ্ধি পাচ্ছে যেভাবে, সেটা কিভাবে আবার জেস্টাল প্রিন্সিপালের সাহায্যে সেটা বোঝানো হচ্ছে। সেখানে আমরা কোফকার বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখতে পাই জেস্টাল প্রিন্সিপালের। তাছাড়া ইভ্যালুয়েশনের চাইল্ডস মাইন্ডের কিছু ইভ্যালুয়েশন প্রসেস রয়েছে, সেগুলোর তার এমফাসিস দেওয়া রয়েছে। সেখানে আমরা দেখতে পাই কিভাবে শিশু বৃদ্ধি পাচ্ছে, তার কোন কোন দিক বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তার রিফ্লেক্সটা কিভাবে তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সেখানেও আমরা দেখি মেমোরির বিভিন্ন অ্যাসপেক্ট, এবং তারপরে আমরা আসি যে আইসোমরফিজম। এখানেও কিন্তু মাইন্ড ব্রেন প্রবলেমটাকে মূল তথ্য হিসেবে জেস্টাল্ট আমাদের বুঝিয়েছেন বা দেখিয়েছেন। এই আইসোমরফিজম কথাটির শব্দ অর্থটি হচ্ছে যে যেখানে একই রকম ভাবে সেম ফর্ম অর অ্যাপিয়ারেন্স রয়েছে, একই রকম ভাবে তার আমরা সঠিকভাবে যখন
পর্যবেক্ষণ করছি তখন সমানভাবে আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্টের কথা বলাই অবশ্যই দরকার, যেখানে কোহলার 1929 এবং 1947 বারবার এই আইসোমরফিজম বোঝাতে গিয়ে তার বিভিন্ন দিকের এক্সপেরিমেন্ট আমাদেরকে বুঝিয়েছে, যেখানে তার টেম্পোরাল সিকোয়েন্সের কথা বলা হয়েছে, তাছাড়া কিভাবে সিমিলার অ্যাপিয়ারেন্স রয়েছে, তার কোন কোন অবজেক্ট একই রকম বলে আমরা সেটাকে মনে রাখছি, তারপর কি কি স্টিমিউলাস অ্যাক্টিভিটি হচ্ছে তার জন্য, এবং পরবর্তীকালে তার ইলেকট্রোকেমিক্যাল যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো কিভাবে সংগঠিত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে আইসোমরফিজমের মূল তথ্য। এবার এই আইসোমরফিজমের পরে আমরা কি কি দেখলাম? দেখলাম মেমোরির দিক থেকে, থিংকিং লার্নিং এর দিক থেকে, এবং আইসোমরফিজমে গেস্টাল্টের কি কি মতের কথা আমরা মনোবিজ্ঞানে দেখলাম। এরপর আমরা কার্ট লিভিং এর ফিল্ড থিওরির কথা আমরা পড়ব। এই কার্ট লিভিং হচ্ছেন বিখ্যাত কার্ট লিভিং, যিনি এই গেস্টাল্ট সাইকোলজিকে আরো বেশি এগিয়ে নিয়ে গেছেন, এবং তিনি তার টোপোগ্রাফিক্যাল আর স্ট্রাকচারাল কনসেপ্টটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, কিভাবে এই গেস্টাল্ট যে ম্যাথমেটিক্যাল যে টার্মস ব্যবহার করা হয়েছে, যেখানে টোপোগ্রাফিক্যাল বা ভেক্টর সাইকোলজি হিসেবে যেটাকে আমরা পরবর্তীকালে জানি, সেখানে কি কি ভাবে এই টোপোগ্রাফিক্যাল এবং স্ট্রাকচারাল কনসেপ্টটা তিনি বলেছেন। টোপোগ্রাফিক্যাল বা স্ট্রাকচারাল কনসেপ্ট আমরা বলতে পারি, আর এটার কোন দিকটা উঠে এসছে সেটা আমরা কার্ট লেভিনের ফিল্ড থিওরি থেকে বুঝতে পারি। তাহলে এর আগে আমরা যেরকম দেখলাম যে বিভিন্ন অ্যাসপেক্ট যেগুলো গেস্টাল্ট সাইকোলজি প্রিন্সিপাল দিয়ে আমরা বুঝতে পারছি, এবার আমরা এই কার্ট লিভিনের ফিল্ড পেয়েছে, এবং সেখানে আমরা ইলাস্ট্রেশন ফর্মুলা বির কথা দেখি, যে যেখানে পার্সেন্ট পি এবং সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট ই, এই দুটো একসঙ্গে কিভাবে পি প্লাস ই একটা লাইফ স্পেস বা এল হিসেবে চিহ্নিত করা রয়েছে, যেখানে পি মানে হচ্ছে পার্সন ব্যক্তি, এবং সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে যে কোন এনভায়রনমেন্টের মধ্যে সেই ব্যক্তি রয়েছে সেটা চিহ্নিত হচ্ছে ক্যাপিটাল ই, এবং তার লাইফ স্পেস হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন দিকগুলো কিভাবে ফুটে উঠেছে, এবং পার্সন মোটামুটি দু ভাগে যেটা আমি দেখালাম যে বিভক্ত করা যায়। এক হচ্ছে তার পারসেপচুয়াল মোটর রিজিয়ন, অর্থাৎ তার নিজস্ব কাঠামোর যে চলাফেরা করার ক্ষমতা, তার যে ফাংশন, এবং তার ইনার পার্সোনাল রিজিয়ন, যেটা কিনা আমরা সিং 2011 তিনি এই এক্সপ্লানেশনটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন পরবর্তীকালে। এবং এই ফিল্ড থিওরির যে ফিচার গুলো আমরা লাইফ স্পেসে দেখতে পাই, সেগুলো আমরা, যেটা আমি আগে বললাম, যে সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, এবং তিনি এই দুটোকে লেভিন দুটো সেভারাল রিজিয়নে এটা ভাগ করেছেন, যেটা আমি উল্লেখ করলাম একটু আগে। এরপরে লিভিনের ফরেন হলের কথাও আমরা জানবো, যেটা হচ্ছে তার এক্সপ্লেনেশন লাইফ স্পেস বোঝাতে গিয়ে তিনি উল্লেখ করেছেন। এবং তারপরে লেভিনস এর ভেক্টর সাইকোলজি, এই ভেক্টর শব্দটা একটি ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহার করেছেন তিনি, এবং তিনি বলেছেন যে এই কনসেপ্টটা হচ্ছে তার নিজস্ব কোনো কিছু করার যে আগ্রহ বা মোটিভেশনাল অ্যাসপেক্ট, যেটা মানুষের বা হিউম্যান বিহেভিয়ারের একটি বিখ্যাত দিক, সেটা অবশ্যই তার বিহেভিয়ারের একটি বিহেভিয়ারটা বোঝার একটা পুরনো বা সঠিক একটা রাস্তা হিসেবে তিনি উল্লেখ করেছেন। তারপরে আসছে যে এই লেভিনস এর ভেক্টর সাইকোলজির কোন কোন জায়গায় আমরা কোন বিখ্যাত সাইকোলজির দিকগুলোকে উল্লেখ করেছেন, সেখানে পয়েন্ট অফ কন্ট্যাক্টের কথা বলেছেন, কিভাবে এই ভেক্টর সাইকোলজি আমাদের কাজে আসে, এবং বিভিন্ন সাইকোলজিক্যাল যে মনোবিজ্ঞানের ফোর্স গুলো রয়েছে, যেগুলো মানুষকে ইনফ্লুয়েন্স করছে নানাভাবে, নানা ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় বা ডিরেকশনে, সেগুলো মোটামুটি কোন দিক বা তিনটে গোলে তিনি ভাগ করেছেন। এক হচ্ছে তার ডিরেকশন বা কোন দিকে সে চলছে,
আরেক হচ্ছে তার স্ট্রেংথ বা তার শক্তি, এবং যেমন সেটা হতে পারে অবজেক্ট অ্যাট্রাকশন হতে পারে, রিপালশনও হতে পারে, স্ট্রেংথ বোঝানোর ক্ষেত্রে হতে পারে, আর হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এবং কোন জায়গায় সেটা কন্ট্যাক্টের কোন জায়গায় সেটা গিয়ে মিলিত হচ্ছে। তারপর আসছে গ্রুপ ডাইনামিক্স এর কথা। এই গ্রুপ ডাইনামিক্সে বিভিন্ন লেভিনের বিভিন্ন এক্সপেরিমেন্ট আমরা দেখতে পাই, যেখানে গ্রুপ ডাইনামিক্সের যে ইম্পর্টেন্ট যে প্রিন্সিপাল গুলো রয়েছে, যেখানে লিডারশিপ কোয়ালিটি বোঝাতে গিয়ে কিভাবে গ্রুপ ডাইনামিক্স এর কথা, এবং ডেমোক্রেটিক ভার্সেস যে অথরিটেরিয়ান লিডার কিভাবে হয়, এবং কোনটা ঠিক, কোনটার এফেক্টিভনেস বা কোনটা সঠিক গ্রুপের জন্য কোনটা দরকার, কোন রকম লিডার প্রয়োজন, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে দেখে থাকি, তাছাড়া অর্গানাইজেশনাল সাইকোলজিতে দেখে থাকি, সেখানেও কিন্তু এই জেস্টাল্ট বিভিন্ন প্রিন্সিপালের ব্যবহার হয়েছে। পরবর্তীকালে জেস্টাল্টের অনেক ক্রিটিসিজম আমরা দেখতে পাই, যেখানে জেস্টাল্টের বিভিন্ন ক্রিটিসিজমের মধ্যে এক হচ্ছে বিখ্যাত একটি ক্রিটিসিজম, যেখানে আমরা বলতে পারি যে জেস্টাল্ট সাইকোলজি হঠাৎ করে ইনসাইটটাকে কিন্তু ভালো করে বোঝাননি, কেন যে ইনসাইটটা হচ্ছে সেটা কিন্তু আমরা সঠিকভাবে তার এক্সপ্লানেশন কিন্তু পাইনি, এবং সেটা কিন্তু এক্সপেরিমেন্টের মাধ্যমে সঠিকভাবে বোঝানো যায়নি। তাছাড়া ফিজিওলজিক্যাল যে অ্যাজাম্পশন হিসেবে আমরা আইসোমরফিজমের অনেক ক্রিটিসিজম আমরা দেখতে পাই, এবং সেখানে দেখি যে এটাও কিন্তু ইউনিক ভাবে তার এক্সপেরিমেন্টের কোনো তাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটা বোঝানো হয়নি। তাহলে এখানে কোয়ান্টিটেটিভ এর কথা অবশ্যই উঠে আসছে, যেখানে কোয়ান্টিটেটিভ এক্সপ্লানেশন বা বোঝানো কিন্তু সঠিক রাস্তায় ছিল না। তাহলে এটাও একটা খুব বড় ক্রিটিসিজম আমরা হিসেবে দেখতে পাই। তাছাড়া আরো পারসেপশনেরও কিছু ক্রিটিসিজম রয়েছে, যেমন অবজেক্টিভ সায়েন্স বা এপিসমেটিক সায়েন্স হিসেবে আমরা যেটাকে ধরছি, সেটার যে স্ট্রাকচার প্রসেস গুলো সেগুলো ঠিক চিহ্নিত ভাবে ঠিক মতো বলা নেই, যেটা কিনা জেস্টাল্ট সাইকোলজির একটি ক্রিটিসিজম হিসেবে আমরা দেখতে পারি। এবার পরবর্তী যে ইউনিটে যাব, সেই ইউনিটে হচ্ছে বলা হয়েছে যে মেইনলি হিউম্যানিস্টিক আর এক্সিস্টেন্সিয়াল অ্যাপ্রোচ, যেটাকে আমরা থার্ড ফোর্স মুভমেন্ট হিসেবেও বলে থাকি। তাহলে তার আরেকটি নাম হচ্ছে থার্ড ফোর্স মুভমেন্ট। হিউম্যানিস্টিক বা এক্সিস্টেন্সিয়াল সাইকোলজি আসলে কি? আমরা যদি বাংলায় বলি, হিউম্যানিস্টিক মানে হচ্ছে মানবতাবাদী আর অস্তিত্বশীল যে মনোবিজ্ঞান, এই দুটোকে একসঙ্গে যদি আমরা বলে থাকি তাহলে বলবো হিউম্যানিস্টিক এক্সিস্টেন্সিয়াল সাইকোলজি। এটাকে কিন্তু আবার অনেক সময় থার্ড ফোর্স মুভমেন্টও বলা হয়। এক্ষেত্রে এটার একেবারে শুরুর দিক থেকে যদি আমরা ধরি, তাহলে দেখব যে একদম ইন্ট্রোডাকশনে বলতে গেলে আমরা এই 20th সেঞ্চুরির মাঝামাঝি জায়গা থেকে এর উৎপত্তি এই থার্ড ফোর্স মুভমেন্টের, এবং এই থার্ড ফোর্স মুভমেন্ট কিন্তু বিভিন্ন সাইকোলজির যে ওরিয়েন্টেশনে কাজে লাগে, এবং তার যে অ্যাপ্রোচ সেটা কিন্তু এই মূলত সাইকো অ্যানালিসিস এবং বিহেভিয়ারিজমকে একেবারে স্পর্শ করে এগিয়ে গিয়েছে, এবং এই দুটোকে ফার্স্ট বা সেকেন্ড ফোর্স বলা হয়, অর্থাৎ সাইকো অ্যানালিসিসকে ফার্স্ট বা প্রথম এবং বিহেভিয়ারিজমকে দ্বিতীয় ফোর্স বলা হয় বা হিসেবে আমরা জানি, এবং থার্ড ফোর্স হিসেবে হিউম্যানিস্টিক বা এক্সিস্টেন্সিয়াল সাইকোলজিকে ধরা হয়। এবং এই থার্ড ফোর্সকে আবার আরেকটি নাম নিয়েও আমরা চিহ্নিত করতে পারি, সেটা হচ্ছে ফেনোমেনোলজি। এই ফেনোমেনোলজি হচ্ছে এমন একটি স্টাডি বা একটি বিদ্যা যার দ্বারা আমরা কোনো ফেনোমেনার মাধ্যমে, কোনো এক্সপিরিয়েন্সের মাধ্যমে যখন কোনো ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল তার কোনো রকম এমফাসাইজ করতে পারে তার ফেনোমেনাকে, তখন আমরা যেমন কোনো মেথোডোলজি হতে পারে ইত্যাদি, এবং সেই বোঝার ক্ষেত্রে যে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং বা এমফাসাইজিং আমরা এই জায়গাতে মূলত দেখতে পাই, সেটাকে আমরা ফেনোমেনোলজি হিসেবেও বলতে পারি। পরবর্তীকালে আমরা দেখব যে এই থার্ড ফোর্স কিভাবে তার কিছু অ্যান্টিসিডেন্ট রয়েছে এই থার্ড ফোর্স মুভমেন্টের। সেই অ্যান্টিসিডেন্ট হিসেবে আমরা দেখতে পাই ফ্রান্স ব্রেন্টানোর কথা,
তিনি হচ্ছেন একজন ফাউন্ডার অফ এই থার্ড ফোর্স হিসেবে আমরা ধরতে পারি, থার্ড ফোর্স মুভমেন্টের। এবং আমরা একেবারে শুরুর দিক থেকে যদি দেখি তাহলে দেখবো উইলিয়াম জেমস তার এই বিখ্যাত কনসাসনেসের যে এক্সপ্লেনেশন বা জেস্টাল সাইকোলজি, যেখানে এই ডিসিপ্লিনের যে মূলত যে ভিউ অফ কনসাসনেস, যেটাকে একটা হোল হিসেবে ধরা বা পুরো সম্পূর্ণ একত্রে যে আইডিয়াটা সেটা। তাছাড়া এই থার্ড ফোর্সের রুট হিসেবে আমরা যে বিখ্যাত কাজ হিসেবে ধরতে পারি সেটা হচ্ছে অ্যাডলার, হর্নি, তারপর পোস্ট ফ্রয়েডিয়ান কিছু থিওরিস্ট এবং সিগমন্ড ফ্রয়েডের যে হিউম্যান কনসাসনেস, তিনি তার বোঝানোর যে জায়গাগুলো বা প্রিন্সিপাল গুলো সেগুলোর তথ্য হিসেবে, যেখানে তিনি পার্সোনালিটির বিভিন্ন দিক বোঝাতে গিয়ে রোম্যান্টিসিজমের কথা উল্লেখ করেছেন। তাছাড়া বলতে গেলে আমরা থার্ড ফোর্সের আরো বিভিন্ন দিক দেখতে পাই, যেখানে হিউম্যানিস্টিক সাইকোলজির একেবারে উৎপত্তি হিসেবে 1940 থেকে 1950 এই সময় সীমা থেকে যখন এই সাইকো অ্যানালিসিস এবং বিহেভিয়ারিজমের প্রচন্ড আধিপত্য ছিল, সেই সময় থেকে তাদের যে ক্রিটিসিজম গুলো সেগুলোর হাত ধরে এই হিউম্যানিস্টিক সাইকোলজি আস্তে আস্তে উঠে আসে। সেখানে বিখ্যাত নাম হচ্ছে আব্রাহাম মাসলো, আমরা যেটা জানি কার্ল রজার, তার বিখ্যাত এক্সপেরিমেন্টের কথাও আমরা জানি। আব্রাহাম মাসলোর কথা বলতে গেলে একেবারে তার সেলফ অ্যাকচুয়ালাইজেশনের যে বিখ্যাত এক্সপেরিমেন্ট, যেখানে আমরা একটি পিরামিডের মাধ্যমে তার আরেকটা কথা বলে রাখি, এই আব্রাহাম মাসলো তিনি কিন্তু এই ডেভেলপমেন্ট অফ সাইকোলজিক্যাল থটের একটি বিখ্যাত ব্যক্তি। কেন না, তার সময়সীমা হচ্ছে 1908 থেকে 1970 এবং এর মধ্যে তিনি এই বিখ্যাত থিওরি অফ হায়ারার্কি আমাদেরকে অবদান তার খুবই চিহ্নিত এবং উল্লেখযোগ্য। কেন না, এই মাসলোর হায়ারার্কি অফ নিডে আমরা দেখতে পাই কিভাবে একেবারে পিরামিডের একদম নিচে থেকে, যেখানে ফিজিওলজিক্যাল বা তার বেঁচে থাকার জন্য খাদ্য, জল বা রেস্ট ইত্যাদি প্রয়োজন, তার উপরে রয়েছে তার সেফটি বা সিকিউরিটি নিড, যেটাকে বলা হচ্ছে যে তার নিরাপত্তার ব্যবস্থা, এবং সে যাতে সম্পূর্ণভাবে সাহসের সঙ্গে এবং সাবধানে বসবাস করতে পারে তার। তারপরে আসছে লাভ এবং বিলঙ্গিং, যেখানে ভালোবাসা এবং সম্পর্ক, যেখানে ঘনিষ্ঠ সম্পর্ক অর্থাৎ ইন্টিমেট রিলেশনশিপ এবং বন্ধুত্ব, এইগুলোর স্থান। এবং তার উপরে আছে এস্টিম অর্থাৎ সম্মান। সেই সম্মান কিভাবে আসে, যে ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট, প্রত্যেকের কাছে বা তার শ্রদ্ধা এবং ভালোবাসার থেকেই এই সম্মানের উৎপত্তি। এবং একদম উপরে আছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেটাকে আমরা সব বাস্তবায়নও বলে থাকি। এটা হচ্ছে যে অ্যাচিভিং ওয়ানস ফুল পোটেনশিয়াল, এবং সেটা কিন্তু হচ্ছে বেঁচে থাকার একেবারে মূল যে সবচেয়ে ভালো যে জায়গা, সেটা তিনি বলেছেন। এখানে তার বিখ্যাত এই টিলিওলজিক্যাল পার্সপেক্টিভ দিয়ে তিনি বুঝিয়েছেন কিভাবে এক্সপ্লেনেশনের মাধ্যমে তিনি সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল নিডকে একভাবে সুন্দরভাবে মিশিয়েছেন, সেটা আমরা জানতে পারি। এবং এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনের মাধ্যমে তার যে হেলদি যে ইন্ডিভিজুয়াল, যে ভালোভাবে বাঁচতে চাইছে, তার এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন এই স্টেজে কিন্তু সে অবশ্যই পৌঁছাবে। এবং ক্রিয়েটিভ কোনো ব্যক্তিও কিন্তু অবশ্যই এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছাবে। পরবর্তীকালে আমরা পজিটিভ সাইকোলজি হিসেবেও, তার উৎপত্তি হিসেবেও আমরা মাসলোকে ধরে থাকি, এবং তার এই বিখ্যাত পজিটিভ সাইকোলজির যে টার্ম তিনি ব্যবহার করেছেন সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য। এই কার্ল রজার্স, ঠিক মাসলো, আব্রাহাম মাসলোর পরে কার্ল রজার্স, তার যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে পার্সন সেন্টার্ড অ্যাপ্রোচ হিসেবে আমরা খুব গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন কাজে এই তার প্রিন্সিপাল বা অ্যাপ্রোচ আমাদের কাজে লাগে। এবং তার সময়সীমা হচ্ছে 1902 থেকে 1988, এবং এই বিখ্যাত সময়ের মধ্যে
তিনি কিভাবে পার্সোনালিটির বিভিন্ন দিককে তুলে ধরেছেন এবং এই মাসলোর আইডিয়াকে তিনি অবশ্যই খুব গুরুত্ব দিয়েছেন এবং তার বিভিন্ন স্টাডির মাধ্যমে আমরা জানতে পারি যে সাইকোলজিক্যাল হেলদি ইন্ডিভিজুয়ালের কিভাবে তিনি কাজ করেছেন তাদের উপর এবং কাউন্সিলিং এর যে বিভিন্ন রজারিয়ানদের থিওরি বা পার্সন সেন্টার্ড থিওরি বা অ্যাপ্রোচ দিয়ে কিভাবে কাউন্সিলিং সফল করা যায় এবং কার্ল রজারের বিভিন্ন শিশুদের উপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট এবং পরবর্তীকালে তার যে সাজেশন সেটা হচ্ছে সেলফ। এই সেলফ কিন্তু আমরা অবশ্যই দেখে থাকি, সেলফ অর্থাৎ যে নিজ, এবং এই সেলফ আবার তিনি ভাগে ভাগ করেছেন, এক হচ্ছে রিয়েল সেলফ এবং আইডিয়াল সেলফ। এই রিয়েল সেলফ হচ্ছে যে সে নিজে যেমন, এবং আইডিয়াল সেলফ হচ্ছে যে সে যেরকম হতে চায় বা যেরকম তার আইডিয়াল। এই দুটোকেও তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তারপরে তিনি উল্লেখ করেছেন কংগ্রুয়েন্সের কথা, যেখানে তিনি দুটো জায়গার উল্লেখ করেছেন, এক হচ্ছে ডিস্টরশন আর এক হচ্ছে ডিনায়াল। এই ডিস্টরশন এবং ডিনায়াল এই দুটো বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে যেমন ইনকংগ্রুয়েন্স মানে হচ্ছে অসঙ্গতি, এবং এই ডিস্টরশন আর ডিনায়াল বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে বিকৃতি এবং অস্বীকার এই দুটো কিভাবে আমরা কাজে লাগাই বিভিন্ন এই কাউন্সিলিং এর পদ্ধতিতে। এবং পরবর্তীকালে তিনি ডিফেন্স মেকানিজমের কথা বলেছেন, যেটা অর্থাৎ প্রতিরক্ষা যে ব্যবস্থা তিনি বলেছেন, সেটা আমরা ফ্রয়েডিয়ান মতবাদ বা আইডিয়া থেকে যার উৎপত্তি আমরা দেখতে পাই। তারপর তার বিখ্যাত যে রজারের যে সাজেশন সেটা হচ্ছে ড্রাইভ টু সেলফ অ্যাকচুয়ালাইজ, যেখানে আমাদের মোটিভেশনের কাজ করে, আমাদের পার্সোনালিটি কিভাবে তৈরি হবে সেটা একেবারে শিশুর সময় থেকে, শৈশব থেকেই আমরা সেটা আস্তে আস্তে বিভিন্ন রোল প্লে করে করে আস্তে আস্তে সেটা আমরা যখন সে অ্যাডাল্ট হয় তখন কিভাবে সেটা রপ্ত করে। তারপর তিনি উল্লেখ করেছেন তার চাইল্ড এক্সপিরিয়েন্সের মধ্যে তার বিখ্যাত এক্সপেরিমেন্টের যে আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, এবং পরবর্তীকালে এই রজারিয়ান যে থিওরি, তার যে সাজেশন রয়েছে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের উপর, সেটা খুব ছোট করে বলতে গেলে বলা যায় যে সেটা বোঝায় অ্যান ওপেননেস টু অল এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের সঙ্গে তার যে খোলাখুলি সম্পর্ক, তাছাড়া তার জীবন্তভাবে বেঁচে থাকার যে ইচ্ছে প্রত্যেকটা সিচুয়েশনে, এবং তার যোগ্যতা বা এবিলিটি যেটা সাহায্যে সে প্রত্যেকটা জিনিস সে খুব সুন্দরভাবে এই জগতে করতে পারছে। তাছাড়া তার সেন্স অফ ফ্রিডম, তার যে থট বা অ্যাকশন বা কাজ বা চিন্তা শক্তির জন্য যে স্বাধীনতা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং একেবারে শেষে তিনি বলেছেন যে এটা একটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে হাই ডিগ্রি অফ ক্রিয়েটিভিটি। কোনো ক্রিয়েটিভিটির একেবারে খুব সময় উচ্চ স্তরে পৌঁছালে এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন এই স্টেজে পৌঁছানো যায়। তাহলে আমরা দেখলাম যে রজারিয়ানের থিওরিও কি সুন্দর এই হিউম্যানিস্টিক আব্রাহাম মাসলোর সেলফ অ্যাকচুয়ালাইজেশনকে গুরুত্ব দিয়ে পরবর্তীকালে সেটা আরো প্রসারিত করেছেন। এবং এরপরে এক্সিস্টেনশিয়াল সাইকোলজিতে আমরা দেখব যে এই কোর এক্সিস্টেনশিয়াল কথাটার মানে কি, অর্থাৎ যে যেটা রয়েছে, মানে যে কোনো এক ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল সে স্বাধীনভাবে তার জীবনযাত্রা থাকতে পারে, জীবনে সে কিভাবে তার নিজের চয়েস সে নিজেই সিলেক্ট করতে পারে, এবং তার স্বাধীনতা, তার ব্যক্তিত্বের স্বাধীনতা, তার দায়িত্ব ইত্যাদি, তার ডিসিশন মেকিং, সে কি সিলেক্ট করবে, তার নিজস্ব কিছু চিন্তা, এই সমস্ত কিছুকে যদি একত্রে আমরা বলি তাহলে বলবো সেটা হচ্ছে এক্সিস্টেনশিয়াল সাইকোলজি বা মনোবিজ্ঞানে যে মূলত যে দিকগুলো। এবার বলতে গেলে এক্সিস্টেনশিয়াল সাইকোলজি কিন্তু ইউরোপেই প্রথম এর উৎপত্তি, এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতেও আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেও দেখি
এই এক্সিস্টেন্সিয়াল সাইকোলজির যে রুট, সেখানে আমরা বিখ্যাত কিছু নামের উল্লেখ করতে পারি, অর্থাৎ সোরেন কার্কেগার্ড, তারপর ফ্রেডরিক নেটজি, তারপর মার্টিন হেডজগার্ড, তারপর জিন পল স্টার্টার ইত্যাদি। এবং এখানে দ্য ফার্স্ট যে প্রথম যে এক্সিস্টেন্সিয়াল সাইকোলজিস্ট ছিলেন ইউরোপের, সেখানে নাম উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন লুডভিগ বিন্সবার্গার, বেডরার্ড বস এন্ড ভিক্টর ফ্র্যাঙ্ক। এই নামের উল্লেখ অবশ্যই করতে হয়। এবং 50 বছর ধরে এই এক্সিস্টেন্সিয়াল সাইকোলজির বিভিন্ন দিক আমাদের তুলে ধরেছেন। তিনি হচ্ছেন বিখ্যাত রলো মে। এবং ভিক্টর ফ্র্যাঙ্কল তার যে এক্সিস্টেন্সিয়াল সাইকোলজির যে বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন, যেখানে কিভাবে আমরা স্পেসিফিক বা নির্দিষ্ট গোলে পৌঁছানোর জন্য আমরা যে ব্যবহার করে থাকি বা স্পেসিফিক বিহেভিয়ার আমরা করে থাকি, হিউম্যান বিহেভিয়ার, সেটাকে তিনি গুরুত্ব দিয়েছেন ভিক্টর ফ্র্যাঙ্কল। এবং তিনি কিন্তু এই ফ্রয়েডিয়ান বা সিগমন্ড ফ্রয়েডের থিওরি একেবারে ক্রিটিসাইজ করে বলেছেন যে ইন্ডিভিজুয়াল যে রিডিউস আমাদের যে ইড বা ইম্পালসের কথা বলা হয়েছে, যেখানে প্লেজার প্রিন্সিপাল সন্তুষ্টি লাভ করে, সেটা কিন্তু এই ফ্র্যাঙ্কল তিনি একেবারে এর ক্রিটিসাইজ করেন। এবং তিনি বলেন যে এই ড্রাইভকে রিডিউস না করে এটা আমাদের ইন্টারনাল একটা ডিসকমফর্ট তৈরি করে, এবং সেই ডিসকমফর্ট থেকেই আমাদের পরবর্তীকালে কোনো প্রবলেম বা কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আমাদের দেখা যায় বা উৎপত্তি হয়ে থাকে। এই ভিক্টরের পরে আমরা আসবো রলো মের কথা, যেখানে আমি একটু আগে বললাম তিনি একজন বিখ্যাত মনোবিজ্ঞানী, যিনি এই এক্সিস্টেন্সিয়াল যে দিকগুলো বিভিন্ন ক্লিনিক্যাল যে এক্সপেরিমেন্টের মাধ্যমে যে কিভাবে কাজে লাগানো হয়, তার যে বিভিন্ন মেথড, সেগুলোকে খুব গুরুত্ব দিয়েছেন। এবং তিনি বলেছেন যে প্রত্যেক ব্যক্তি কিন্তু খুব সাহসী এবং যে কোনো রকম প্রবলেম তারা ফেস করতে পিছুপা হন না, এবং কোনো ক্ষেত্রে যদি তারা সেই সাহস থেকে তারা সরে পড়েন, তখনই তাদের প্রবলেম দেখা যায়। তাহলে হেলদি যে কোনো পার্সন, যে কোনো ব্যক্তি কিন্তু তার ট্রেজার হচ্ছে তার অটোনমি, তার ট্রাস্টওয়ার্দি ইত্যাদি হচ্ছে রলো মের মূল তথ্য। এরপরে রলো মের পরে বলা যেতে পারে যে হিউম্যানিস্টিক আর এক্সিস্টেন্সিয়াল থিওরি, যে নিউরোটিক অ্যাংজাইটি, যে একেবারে অ্যাংজাইটিকে তিনি আবার দুভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নরমাল অ্যাংজাইটি, আর এক হচ্ছে নিউরোটিক অ্যাংজাইটি। নরমাল অ্যাংজাইটি হচ্ছে কোনো কিছু বলে পৌঁছানোর জন্য যে চেষ্টা এবং সেই পৌঁছানোর জন্য যে অস্থিরতা, সেটাই হচ্ছে নরমাল অ্যাংজাইটি, এবং সেটা প্রত্যেক মানুষেরই হয়ে থাকে। এবং নিউরোটিক অ্যাংজাইটি হচ্ছে যেটা একটি বিকৃত টাইপের অ্যাংজাইটি, যেখানে প্রপোর্শনেট ভাবে আমরা যেটাকে থ্রেট হিসেবে ধরে থাকি, এবং সেই গোলে পৌঁছতে না পারলে বিভিন্ন কনফ্লিক্ট বা দ্বন্দ্বের সৃষ্টি হয়, এবং সেইটা হচ্ছে যে ইন্ট্রাসাইকিক কনফ্লিক্ট হিসেবে ধরা হয়। সেটাকেও কিন্তু আমরা বলে থাকি, যেটা একটা অবশ্যই যে নিউরোটিক অ্যাংজাইটি। তাহলে এখানে আমরা দেখতে পাই এর মাধ্যমে কিন্তু কাউন্সেলিং এর বিভিন্ন যে এক্সপ্লেনেশন আমরা খুব সহজেই এই থিওরির মাধ্যমে আমরা পেয়ে থাকি। এরপরে আসছে যে বিভিন্ন আলাদা আলাদা যে হিউম্যানিস্টিক আর এক্সিস্টেন্সিয়াল সাইকোলজির যে সিমিলারিটি বা দুটোর যে সমান সমান যে জায়গাটা ধরে রেখেছে, বা দুটোর যে পার্থক্য বা ডিফারেন্সেস, সেখানে দেখবো যে হিউম্যান বিং হচ্ছে তার একটা ফ্রি উইল রয়েছে, তার একটা নিজস্ব ইচ্ছা রয়েছে, আর সে রেসপন্সিবল কিসের রয়েছে, তার সেই কাজের উপর বা অ্যাকশনের উপর বা ফাংশনের উপর। এবং আমরা দেখি যে ফেনোমেনোলজিতে বলা হয়েছে এটা একটা সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স বলা রয়েছে, এবং যেখানে কোনো নিজস্ব কোনো মেথড নেই বা প্রসেস নেই যেটা কিনা সে অ্যাচিভ করবে।
তারপর আসছে তার হিউম্যান বিংকে বোঝার ক্ষেত্রে আমরা এই হোল স্টাডিটা যদি দেখি সেখানে দেখব যে এলিমেন্টারিজমের কথা বলা রয়েছে ডিস্টার্ট, সেখানে পার্সপেক্টিভ অ্যাবাউট হিউম্যান নেচার বিভিন্ন দিকগুলোকে তুলে ধরা হয়েছে আলাদা আলাদা করে। তাছাড়া হিউম্যান বিংস হচ্ছে ইউনিক, এবং সেই ইউনিক যে হিউম্যান বিং তাকে বোঝাতে গিয়ে যেটা যে অ্যানিমালের থেকে সে কোন কোন ক্ষেত্রে আলাদা বা কি কি বিশিষ্ট জিনিস হিউম্যান বিং এ রয়েছে যেটা অ্যানিমালের মধ্যে নেই, এবং তার বিহেভিয়ারাল যে কাঠামো সেগুলো আমরা দেখতে পাই। তাছাড়া দেখতে পাই যে লাইফ বা বিং এবল টু লিভ অ্যান অথেন্টিক লাইফ হিসেবে আমরা কিভাবে ইনঅথেন্টিক আর অথেন্টিক লাইফের যে পার্থক্য সেটা আমরা এখান থেকে জানতে পারি। তাছাড়া হিউম্যান বিং যে ট্র্যাডিশনাল ভাবে সায়েন্টিফিক মেথড কিভাবে অ্যাপ্লাই করছে, তার নিজস্ব ইউনিক অ্যাট্রিবিউট রয়েছে, তার নিজস্ব কিছু ফ্রি উইল রয়েছে ইত্যাদি, এগুলোর বিভিন্ন সায়েন্টিফিক মেথড আমরা দেখতে পাই এই থিওরির মাধ্যমে। তাহলে আমরা এক্সিস্টেনশিয়াল সাইকোলজিস্টের বিভিন্ন দিক কিভাবে তুলে ধরেছে আমরা দেখলাম। এই পরবর্তী অংশে আমরা দেখব যে কিভাবে কারেন্ট ট্রেন্ডস ইন সাইকোলজি সেটা কিভাবে আমাদের পরবর্তীকালে কাজে লেগেছে। কারেন্ট ট্রেন্ডস বলতে গেলে আমরা একেবারে শুরুর দিক থেকে অর্থাৎ কগনিটিভিজমের কথা থেকে বলি, বা সোশ্যাল স্ট্রাকচারালিজম বা কালচার বা ক্রস কালচারালিজম থেকে ধরতে পারি। তাহলে এই কারেন্ট ট্রেন্ড কথাটার অর্থ হচ্ছে কি বর্তমান যে প্রবণতাটা আমরা দেখতে পাই, সেখানে আমরা ফেমিনিজমের কথা দেখতে পারি, পজিটিভ সাইকোলজির কথা উল্লেখযোগ্য অবশ্যই। তাহলে একেবারে কগনিটিভিজম থেকে যদি শুরু করি তাহলে আমরা দেখব যে মোটামুটি কোন সময় সীমা থেকে এটার উৎপত্তি, যে একেবারে 20th সেঞ্চুরির মাঝামাঝি সময় থেকে 21st সেঞ্চুরি এর সময়সীমা, এবং এই যে কন্টেম্পোরারি যে ডিসিপ্লিন গুলোর একটু এর আগে আমি নাম করেছি, তার মধ্যে আমরা কগনিটিভিজমের কথা বলতে পারি, যেখানে কনসিয়াসনেসের কথা তুলে ধরেছেন থমাস ন্যাটসুলাস ইন 1978 এ। সেখানে তার বিখ্যাত পাবলিশ আর্টিকেল যেটার নাম হচ্ছে কনসিয়াসনেস, তিনি ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। এবং পরবর্তীকালে 1979 এ ডেভিড লিবারম্যান তারও বিখ্যাত যে বিহেভিয়ারিজম অ্যান্ড মাইন্ড, সেখানেও আমরা দেখতে পাই যে ইন্ট্রোস্পেকশন সম্বন্ধে তার বিখ্যাত যে এক্সপ্লেনেশন। তারপর কগনিটিভিজমের পরে আমরা চলে আসি যে একেবারে যেখানে জর্জ এ মিলারের কথা অবশ্যই বলা দরকার, আলরিক রিচার্ডের কথা অবশ্যই বলা দরকার, যেখানে কম্পিউটার মেটাফর নিয়ে তিনি তার বিখ্যাত এক্সপ্লেনেশন খুবই গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞানে। এবং ঠিক তার পরবর্তীকালে সোশ্যাল কনস্ট্রাকশনিজমে আমরা দেখতে পাই যে কিভাবে যে দার্শনিক যে তথ্যগুলো উঠে এসছে মনস্তাত্ত্বিক দিকে, যেমন হচ্ছে যে বিভিন্ন যে সোশ্যাল স্ট্রাকচারিজমের যে বিভিন্ন দিক, যেখানে আমরা ডার্কহেম, আমরা ম্যাক্স ওয়েবার, তারপর আমরা কার্ল মার্কসের মতো বিখ্যাত সোশ্যাল কনস্ট্রাকশনিস্টকে দেখি, এবং তাদের যে থিওরি অফ ল্যান্ডলেসনেস কে বিখ্যাত কিভাবে কাজে লাগানো হয়েছে তার সেই দিকগুলো, অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকশনিজম কি, তার যে বিভিন্ন অ্যাপ্রোচ, যেটা আবার জেস্টালিয়ান কিছু থট থেকে তার উৎপত্তি অবশ্যই। তারপর এখানে পিটার বার্গারের কথা খুবই উল্লেখযোগ্য, থমাস লুকম্যানের কথা খুবই উল্লেখযোগ্য, তাদের বিখ্যাত পাবলিশ বুক হচ্ছে দ্য সোশিওলজি অফ নলেজ 1966 এ। তারপর পরবর্তীকালে কেন জার্জেনের কথা বলা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে 1985 এ তার বিখ্যাত যে সোশ্যাল কনস্ট্রাকশনিস্ট মুভমেন্ট ইন মডার্ন সাইকোলজি, সেখানে তার এটি একটি বিখ্যাত জার্নাল, যেটি তিনি একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন, সেখানেও তিনি এর উল্লেখ করেছেন, যেখানে সোশ্যাল কনস্ট্রাকশনিজমের কথা তিনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। এবং এরপরে আমরা দেখতে পাই মানে এই কেনেথের কথা দেখতে পাই, কেনেথ জার্গেন, যেখানে 1935 এ তার বিখ্যাত কিছু আইডিয়াজ এর কথা আমরা দেখতে পাই,
যেখানে ল্যাঙ্গুয়েজ আর থেরাপিউটিক কিছু প্র্যাকটিসের কথা খুব উল্লেখযোগ্য। তাছাড়া আছে এমিলি ডারকহ্যাম, ম্যাক্স ওয়েবার এবং কার্ল মার্কস। এনাদের যে বিখ্যাত যে এক্সপ্লানেশন অফ সোশ্যাল কনস্ট্রাকশনিজম সেটা আমরা দেখতে পাই। তাছাড়া আমরা এরপরে আসছি যে উল্লেখযোগ্য যে জায়গাগুলো, যেমন কিছু কালচারাল বা ক্রস কালচারাল বা ইন্ডিজেনাস যে সাইকোলজি, তার মধ্যে আমরা অবশ্যই বলা দরকার যে ভিগটস্কি 1896-1934 তার কিছু এক্সপ্লানেশনকে সুপ্রসারিত করার জন্য 21st সেঞ্চুরিতে বিভিন্ন যে দিকগুলো উঠে এসেছে সাইকোলজি, যেখানে হেট্রোজিনিয়াস অ্যাসপেক্টস রয়েছে, হেট্রোজিনিয়াস ডিসিপ্লিনস আমরা দেখতে পাবো, অনেক রকম আইডিয়া, যেখানে বিভিন্ন সোশ্যাল আর কালচারের মধ্যে যে সমানভাবে যে সম্পর্ক আমরা দেখতে পাই, সামাজিক এবং সামাজিক দিক থেকে কিভাবে সেটা আমাদের বিভিন্ন কাজে লেগেছে, এবং কালচারাল ফরেন যে আইডিয়াস গুলো, নেক্সট ডোর নেবারকে চিনতে গেলে বা প্রতিবেশীকে চেনার জন্য প্রতিবেশী রাজ্যর যে আইডিয়া গুলোকে নিতে হয়, সেগুলো কিন্তু আমরা এখান থেকে অবশ্যই পেয়ে থাকি। তারপর ঠিক এর পরে আসছে অবশ্যই উল্লেখযোগ্য জোয়ান মিলারের কথা। এই জোয়ান মিলারের তার থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, যেখানে গ্রাউন্ডিং সাইকোলজিক্যাল থিওরি হিসেবে, কালচারাল গ্রাউন্ডিং হিসেবে এটি খুবই বিখ্যাত। এবং এই কালচারাল গ্রাউন্ডিং এ তার স্ট্রং মোটিভ বা খুব স্ট্রং যে মোটিভ রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লিসিট আর মেটা থিওরিটিক্যাল স্টেটমেন্ট, যেখানে তিনি এই মনোবিজ্ঞানের বিভিন্ন দিককে তুলে ধরেছেন। তাছাড়া বিভিন্ন কালচারে কিভাবে তাদের এম্পিরিক্যাল স্টাডি করেছেন, তাদের ফোক থিওরিজ পড়েছেন, এবং সেখান থেকে কিভাবে তাদের স্পিরিচুয়ালিজম এবং ক্রস কালচারাল সাইকোলজি তার উৎপত্তি কোথা থেকে ইত্যাদি, এগুলো আমাদের খুব সুন্দরভাবে এক্সপ্লানেশন দিয়েছেন। এরপরে আসছে ফেমিনিজমের কথা। এই ফেমিনিজম তার একটি বিখ্যাত রেঞ্জ রয়েছে, এবং সেই সময়সীমা হচ্ছে কোন সময় সোশ্যাল সামাজিক এবং রাজনৈতিক মুভমেন্ট একটি, এবং যেখানে পলিটিক্যাল বা ইকোনমিক, পলিটিক্যাল এবং সোশ্যাল দিক থেকে যে সমানভাবে প্রত্যেক সেক্সের যে সমান অধিকার সেটাকে গুরুত্ব দেওয়া রয়েছে, এই তার যে ডিসিপ্লিন মনোবিজ্ঞানে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে বা ইনক্লুড করা হয়েছে। এই ফেমিনিস্ট যে আইডিয়াস এবং তাদের যে পেরিফেরি, তাদের ডিসিপ্লিন, এইগুলোকে তুলে ধরা হয়েছে, এবং জেন্ডার এবং সেক্স এদের যে বিভিন্ন কোয়েশ্চেনের মাধ্যমে তাদের যে নির্দিষ্ট জায়গা এবং যে সাবঅর্ডিনেশন এতদিনের, সেগুলোকে অবশ্যই ফেমিনিস্ট মুভমেন্টের সাহায্যে তুলে ধরা হয়েছে। এবং এই যে হেটেরো এক্সিস্ট যে মতবাদ, সেখানেও আমরা দেখতে পাই কিভাবে এর বিভিন্ন গেজ বা লেসবিয়ানস এর উপরে যে সমস্ত আইন, সেগুলো আমরা দেখতে পাই পরবর্তীকালে। এবং তার মধ্যে যে এই ফেমিনিস্ট সাইকোলজির যে বিভিন্ন দিকগুলো উঠে এসছে বা অ্যান্ড্রোসেন্ট্রিক আইডিয়াস যেগুলো এই ফেমিনিস্ট সাইকোলজিস্টের, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীকালে বলতে গেলে খুব একটি উল্লেখযোগ্য নাম হচ্ছে নোয়ামি ওয়েস্টন, যিনি হচ্ছেন এমন একজন সোশিওলজিস্ট এবং ফেমিনিস্ট, এবং তিনি শিকাগো ওমেন্স লিবারেশন ইউনিয়নের ফাউন্ডার। বা তাকে আমরা খুব গুরুত্বপূর্ণ, কেননা তাকে আমরা চিনি বিভিন্ন তার কার্যকলাপে, এবং তিনি এই ফেমিনিস্টদের একজন বিখ্যাত ফেমিনিস্ট থিওরি, যেখানে আমরা তার একটি বিখ্যাত পেপার পাবলিশ যেটা হয়েছিল কিন্ডার ক্রিটচি, সেটা দেখতে পাই। সেটা হচ্ছে সাইকোলজি কনস্ট্রাক্টস দ্য ফিমেল, এবং তার যে বিভিন্ন বায়োলজিক্যাল অ্যাসপেক্টস আর সোশ্যাল কনটেক্সটে তার যে ফাংশনস গুলো, সেগুলো তিনি উল্লেখ করেছেন। এবং পরবর্তীকালে তার যে সায়েন্টিফিক ল গুলো ফেমিনিস্টের, সেগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য। পরবর্তীকালে আমরা এলিজাবেথ ডোভানের কথা পড়ি বা জানি, যেখানে তিনি ডিভিশনস 1973 তে যে 35টা ডিভিশনের কথা তুলে ধরেছেন, যেখানে সাইকোলজি অফ ওমেন
তিনি তৈরি করেছেন এবং সেটি একটি অত্যন্ত বিখ্যাত এবং সেখানে বিভিন্ন দিককে তুলে ধরা হয়েছে। তারপরে আসছে অ্যানি কনস্টান্টিনোপল, যেখানে তিনি একজন বিখ্যাত ফেমিনিস্ট সাইকোলজিস্ট হিসেবে উল্লেখযোগ্য 1973-তে। তার কিছু বিখ্যাত জার্নালের মাধ্যমে আমরা তার এক্সপ্লেনেশন বা অপোজিট ম্যাসকুলিনিটি এবং ফেমিনিটির যে কনস্ট্রাকশন, যে থিওরি বা ইনভেন্টরিজ এর কথা আমরা দেখতে পাই, যেখানে বাইপোলার কিছু কন্টিনিউয়ামের কথা উল্লেখ করা হয়েছে তার বিভিন্ন টেস্টের মাধ্যমে, যেখানে ম্যাসকুলিনিটি ফেমিনিটি আলাদাভাবে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে ধরা হয়েছে বা আলাদা করা হয়েছে। তারপর আসছেন সোশ্যাল সাইকোলজিস্ট সান্দ্রা বেমের কথা বলি, যেখানে 1974-এ তিনি কিছু আর্গিউ করেন যে ম্যাসকুলিন আর ফেমিনিন কোয়ালিটিজ এর মধ্যে কিছু অপটিমাল, কিছু নির্দিষ্ট সাইকোলজিক্যাল চেঞ্জ রয়েছে বা পার্সোনাল অ্যাডজাস্টমেন্টের জন্য তাদের কিছু চেঞ্জ রয়েছে ইত্যাদি। পরবর্তীকালে 1980 সালে ফেমিনিস্ট যে ইনকোয়ারি হয়েছিল, সেখানে বিভিন্ন মেন এবং উইমেনের রিসার্চ ওয়ার্কের উপর অনেক রকম আইডিয়াস, তার ইমোশনাল ক্যাপাসিটির উপরে কিছু কাজ হয়েছিল, আইডেন্টিটির উপরে হয়েছিল, রিলেশনশিপ নিডের উপর হয়েছিল ইত্যাদি ইত্যাদি, যেখান থেকেও আমরা ফেমিনিজমের অনেক তথ্য পেয়ে থাকি। এরপর আসছে পজিটিভ সাইকোলজি। পজিটিভ সাইকোলজি বলতে গেলে আমরা আব্রাহাম মাসলোর কথা আগেই বলেছি, এবং পরবর্তীকালে আব্রাহাম মাসলোর যোগসূত্র হিসেবে যে ইন্ডিভিজুয়াল লেভেল আর গ্রুপ লেভেলে যে পজিটিভ সাইকোলজির যে দিকগুলো সেগুলোকে আমরা দেখতে পাই। এবং এই পজিটিভ সাইকোলজিতে খুব উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে মার্টিন সেলগম্যান। তিনি কিন্তু এই একজন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একজন প্রেসিডেন্ট ছিলেন, এবং 1998-এ তার যে সাজেশন রয়েছে, যেখানে হিউম্যান বিহেভিয়ারের কিছু ডিসিপ্লিনের কথা আলাদাভাবে বলা রয়েছে, তার গ্রোথ, তার মাস্টারি, তার ড্রাইভ ইত্যাদি, বা তার ডেভেলপমেন্টের যে দিকগুলোকে তুলে ধরা হয়েছে, সেগুলো খুবই উল্লেখযোগ্য। তারপর আমরা দেখতে পাই যে মার্টিন ইপি সেলিগম্যান, তিনি 1942-তে যে তার যে পজিটিভ সাইকোলজির যে বিভিন্ন দিক, যেখানে হিউম্যান নেচার এবং হিউম্যানের পোটেনশিয়াল বা তার যোগ্যতাকে পজিটিভ সাইকোলজিতে দিয়ে কিভাবে বোঝানো হয়েছে, তার এনথুজিয়াজম, রেসপন্স এবং অবশ্যই তার ব্যবহারিক দিকগুলো, তার হ্যাপিনেস বা খুশি বা আনন্দে থাকা ইত্যাদি, এই সমস্ত কিছুকে কিন্তু পজিটিভ ইমোশনস হিসেবে তিনি উল্লেখ করেছেন। এবং এর সাথে আমরা জানি যে হেলদি ইন্ডিভিজুয়ালের কথা বলেছেন, কারা হেলদি ইন্ডিভিজুয়াল বা কারা হেলদি ইন্ডিভিজুয়ালস নয়। তারপর আমরা আব্রাহাম মাসলোর কথা তো আগেই বলেছি, যিনি পায়োনিয়ার হিউম্যানিস্টিক সাইকোলজির, এবং তিনিও কিন্তু এই পজিটিভ সাইকোলজির একেবারে শুরুর দিকে বিভিন্ন অ্যাসপেক্টকে তুলে ধরেছেন। এরপর আমরা পরবর্তী যে অধ্যায়, সেখানে আমরা দেখব যে কিছু ডিবেট রয়েছে বা ইস্যু রয়েছে সাইকোলজির, এবং বিভিন্ন যে অর্থাৎ নেটিভিজমের সঙ্গে এমপিরিসিজমের কি সম্পর্ক বা তার রিলেশনশিপ, তাছাড়া ফ্রি উইল আর ডিটারমিনিজমের উপর কি সম্পর্ক, এগুলো ইত্যাদি একের পর এক কিন্তু নানান রকম ভাবে ডিফারেন্সে দেখা গেছে। তাহলে আজকে এই পর্যন্তই রইল।